This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল টিভি9 বাংলায়। শুভজিতের সঙ্গে আমি লিমা রয়েছি। শুভজিৎ, আমরা কৃষ্ণনগরে নজর রাখছিলাম মুখ্যমন্ত্রী সভার দিকে, কিন্তু এই মুহূর্তে বড় খবর আসছে আমাদের কাছে। ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক। সি মুরুগানের বিজেপির লোক বলে স্লোগান, শুধুমাত্র স্লোগান নয়, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। ছবিটা দেখুন আগে। বিজেপির দালালটা কোথায় ছিল? আজকের আমরা যখন 100 দিনের টাকা পাইনি, আজকের আবাস যোজনার ঘর পাইনি, আগে আমাদের এই উত্তরটা দিতে হবে, এর টাকা আমাদের আগে দিতে হবে, তারপরে হবে এসআইআর। আজকের আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24টা ঘন্টা 20টা ঘন্টা আমাদের জন্য দেয়। আমরা কি করছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকটা সৈনিক কেমন আছে না আছে। আমার শান্ত এলাকায় কেন এত লোক আজকে ঢুকলো? আর এসছে যখন সব বাড়ি যেতে হবে, সব বাড়ি যেতে হবে। সব বাড়ি কেন যাবে না? কেন একটা বাড়ি যাবে? হ্যাঁ, আমি তৃণমূল করি। 100 দিনের কাজটা আগে দিতে হবে, তারপরে এসআইআর হবে। আর এই যে আমাদের শান্ত এলাকায় কেন এত এসছে কেন? এসআইআর সব এসআইআর চেকিং করতে ইলেকশন কমিশনার থেকে এসেছেন। না, আমি তৃণমূল করি না। আমাদের পায়রা চালি সবাই তৃণমূল করি। আমাদের তৃণমূল দিদি আমাদের পাশে আছে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে আমরা ওনাদেরকে কোনো কাজকর্ম করতে দেবো না, কারণ আমাদের কাছে ওনারা বাধা দিচ্ছেন। আমি কথা বলতে চাইবো, এই নিয়ে আমাদের রিপোর্টার শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে যারা স্পেশাল অবজারভার, তাদের দেখে কেন এতটা ক্ষোভ? কেন তাদেরকে বিজেপির লোক বলছেন স্থানীয়রা? এখন পরিস্থিতি কি? দেখো, আজকে বেলা 11টা নাগাদ নির্বাচন কমিশনের রোল অবজারভার তিনি সরাসরি চলে আসেন ফলতা বিডিও অফিসে। তুমি জানো যে ফলতাতে কিন্তু অভিযোগ উঠেছিল যে মৃত ভোটারদের নাম এই এসআইআরে নাম তোলার জন্য বিএলওদেরকে চাপ দেওয়া হয়েছিল, এবং এই অভিযোগ ওঠার পর থেকেই কিন্তু সুব্রত গুপ্ত এছাড়াও কিন্তু সি মুরুগান সপ্তাহখানেক আগে বিএলওদের নিয়ে বিডিও অফিসে বৈঠক করেছেন। আজকে সকালে সরাসরি বিডিও অফিসে এসে বিডিওর কাছ থেকে এই যে বয়স্ক ভোটারদের নথি যাচাই করার পর ফলতা বিডিও সানু বক্সিকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকার 85, 86, 87 নম্বর বুথে। যখন এই বুথে যখন প্রত্যেকটা ভোটারদের বাড়িতে বাড়িতে ঢোকেন এবং বয়স্ক ভোটারদের নাম 2002 সালে যাদের বয়স ছিল 60 বছরের বেশি, বর্তমানে এখন তাদের বয়স 80 বছরের বেশি, ফলে তারা জীবিত না মৃত সেইটা খতিয়ে দেখার জন্য সি মুরুগান যখন এই এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেন, সেই সময় কিন্তু 50 থেকে 60 জন একটা মহিলাদের মব এগিয়ে আসে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের কেউ কেউ বলছেন ক্যামেরার সামনে যে আমাদের এখানে গ্রামের প্রত্যেকে আমরা তৃণমূল করি। তাদের কেউ কেউ বলছেন গ্রামে আমরা প্রত্যেকেই তৃণমূল করি। ঠিক সেই সময় কি ঘটেছিল একবার দেখাই, সঙ্গে থাকো। নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান এসছেন ফলতার পায়রাখালী গ্রামে, কারণ এই ব্লক থেকে অভিযোগ উঠেছিল যে মৃত ভোটারদের নাম তোলা হচ্ছে এবং জোর করে বিএলওদেরকে চাপ দিয়ে এই নাম তোলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল। এই যে মহিলারা, তারা কিন্তু একাধিক দাবিতে তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন। তারা কিন্তু সি মুরুগানকে কিন্তু একাধিক তাদের বক্তব্য যে তারা এই এলাকাতে তারা আবাস যোজনার বাড়ি পায়নি, তারা 100 দিনের টাকা পায়নি, কেন তারা সেই টাকা না পাওয়া সত্ত্বেও কেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে মাঠে নামিয়ে এলাকার বাসিন্দাদেরকে হেনস্থা করছে। একেবারে ঝাঁটা হাতে মুরুগানের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যদিও সি মুরুগান কিন্তু তার কাজে অবিচল। যে সমস্ত ভোটারদের বয়স ছিল 60 বছর, তারা কিন্তু এই মুহূর্তে 80-র ঊর্ধ্বে, ফলে সেই ভোটারগুলো তারা জীবিত না মৃত সেটা খতিয়ে দেখছেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তৃণমূলের কর্মী সমর্থক বলে এলাকায় পরিচিত। তবে বিরোধীরা কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা বলছেন যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বাধা দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে তাদের মহিলাদেরকে এগিয়ে দিয়েছে। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, টিভি9 বাংলা। না, এটা নিয়ে ইলেকশন রিলেটেড কোনো বিক্ষোভ এটা না। পাড়ার মহিলারা রয়েছে,
ওনাদের অন্য অন্য দাবি দেওয়া। ওনারা ভেবেছেন হয়তো অন্য টিম এসছে, কিন্তু এটা ইলেকশনের কাজ হচ্ছে। ইসিআই এর আমাদের থেকে যিনি স্পেশাল রোল অবজারভার আগের দিন এসেছিলেন, আজকে রোল অবজারভার যিনি উনি এসছেন, উনি খতিয়ে দেখবেন। শুভেন্দুর কাছে আবার যাব। শুভেন্দু, গোটা বাংলা সেদিনকে দেখেছে, গোটা দেশ সেদিনকে দেখেছে যে আদালতে বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত কি কি অবজারভেশন, সেখানে দাঁড়িয়ে একজন স্পেশাল অবজারভার তিনি যাচ্ছেন এলাকায়, কেউ ঝাঁটা নিয়ে আসছেন, এসে বলছেন আমরা গ্রামের প্রত্যেকে তৃণমূল করি, আগে আমাদের টাকা দাও তারপরে এসআইআর হবে। এনারা জানেন তো এর অভিজ্ঞতা কি হতে পারে? দেখো, একেবারেই কিন্তু সকালে যখন এই রোল অবজারভার তিনি যখন এই গ্রামে ঢুকেছিলেন, প্রায় 1.5 ঘন্টায় গ্রামে ছিলেন, 20 থেকে 25টা ভোটারের বাড়িতে তিনি গেছেন এবং খতিয়ে দেখেছেন, তখন কিন্তু বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছিল। এমনকি ফলতা থানার আইসিকে দেখতে পেয়েছি, ডায়মন্ড হারবারের এসডিপিও, তারা কিন্তু বিশাল বাহিনী নিয়ে পুরো ঘিরেছিল। কিন্তু মহিলারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারা এলাকার তৃণমূল কর্মী। ফলে রোল অবজারভার যখন তিনি হেঁটে যাচ্ছেন তাকে লক্ষ্য করে ঝাঁটা তোলা হয়েছে। ফলে কিন্তু একটা নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে এলাকায় একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এই ফলতা বিধানসভা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে একাধিকবার এই এলাকায় কিন্তু নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। ফলে এই এলাকাতেই যখন রোল অবজারভার সি মরুগন সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছে, লিমা রয়েছে আমার সঙ্গে, স্পট থেকে রিপোর্টিং করছিল, লাইভ রিপোর্টিং আমাদের অপর সহকর্মী শুভেন্দু। নিশ্চয়ই আপনি খবরটা জানেন, একজন অবজারভার, নির্বাচন কমিশনের একজন আধিকারিক অবজারভার, তাকে নিয়োগ করা হয়েছে স্পেশাল অবজারভার, তিনি এলাকায় যাচ্ছেন, এলাকার মহিলারা ঝাঁটা নিয়ে আসছেন, তারা বলছেন একেবারে ক্যামেরার সামনে আমরা গ্রামের প্রত্যেকে তৃণমূল করি, আগে আমাদের 100 দিনের টাকা দাও তারপরে এসআইআর হবে। আপনি পেশায় আইনজীবীও, গোটা বিষয়টার অভিজ্ঞতা কি হতে পারে, কি মনে হয় আপনার? যারা এসআইআর করতে চাইছে না, হবে না তাদের এসআইআর, কি দরকার আছে? ওরা সব ডায়মন্ড স্কিমের প্লেয়ার, ওরা ডায়মন্ডে খেলছেন। ওনাদের সর্বাধিনায়ক এবং কোম্পানির মালকিন যা বলেছেন ওনারা তাই করবেন। এটা আবার নতুন কথা কি? 100 দিনের কাজের টাকা কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেন? এসব কথা সবাই জানে। দেখুন, ওদের মধ্যে অনেকেই লুকিয়ে আছেন যারা কিনা বিভিন্ন সময় ওপারে মানে বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারী মুসলিম সেই হিসেবে এসেছিলেন, অনুপ্রবেশ করেছেন। তাদের এখন আতঙ্ক। তৃণমূল মানেই অনুপ্রবেশকারীদের সাহারা দেওয়ার সংগঠন, তৃণমূল মানেই অন্যায়, তৃণমূল মানেই প্রশাসনিক দুর্নীতি। এর কথা বাংলার মানুষ বুঝে গেছেন। 26-এর নির্বাচনে তৃণমূল হারছে, সেই জন্যই এইসব হচ্ছে। কিন্তু বাংলার মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। বাংলার মানুষ জিতবে, 26-এর নির্বাচনে তৃণমূল হারবে। ধন্যবাদ লিমা। আমরা ছবিটা একবার দেখাই, দেখো র্যাপে র্যাপে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। লিমা, যেখানে আমরা দেখছি নাম তোলা হয়নি বলে, নাম ওঠেনি বলে বিএলওর বাড়িতে আমরা দেখেছি কিভাবে হামলা চালানো হয়েছে, দরজায় লাথি মারা হয়েছে, বিএলওদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। শুভজিৎ, এখন তো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সে তো স্পেশাল অবজারভাররা যখন এলাকায় পৌঁছচ্ছেন তখন এভাবে মানে তাদেরকে বিজেপি বলে তোপ দেখে তাদেরকে এভাবে তাড়া করা হচ্ছে, ঝাঁটা নিয়ে এগিয়ে আসছে। তৃণমূল বিষয়টাকে কিভাবে দেখছে? তন্ময় ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, স্পেশাল অবজারভার, আপনারা জানেন যে এই এসআইআর এর জন্য স্পেশাল অবজারভাররা আসছেন এই রাজ্যে, তারা যখন এলাকায় পৌঁছচ্ছেন, তারা যারা বলছেন, যারা ঝাঁটা নিয়ে এগিয়ে আসছেন, যারা স্লোগান দিচ্ছেন, তারা প্রত্যেকে বলছে আমরা তৃণমূল করি। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের যে বঞ্চনা তাতে তো ক্ষুব্ধ। এখন তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ঘটে, সেক্ষেত্রে দলীয় স্তরে তো কিছু বলার নেই। দলীয় স্তরে এখানে আমাদের কোনো মন্তব্য নেই। সাধারণ মানুষের বিক্ষোভ, সেই বিক্ষোভ ঘটছে, প্রশাসন নিশ্চিতভাবে পদক্ষেপ নেবে যাতে যারা পর্যবেক্ষক আছেন তারা কোনো অসুবিধায় না করেন। কিন্তু বিক্ষোভ দেখানো গণতান্ত্রিক দেশে, আমাদের মতো দেশের তার অধিকার আছে, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মনে হয়েছে তারা ক্ষুব্ধ, তারা বিক্ষোভ দেখাচ্ছে। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছি। তন্ময়বাবু, দেখুন নির্বাচনের কাজ যখন চলছে তখন রাজ্য সরকারের কর্মচারী, তিনি বিএলও, রাজ্য সরকারের কর্মচারী, ইআরও, এইআরও, মহকুমা শাসকের একটা রোল আছে, ডিএম এর একটা রোল আছে। কোথায় মহকুমা শাসক বা ডিএম কে ঘিরে তো বিক্ষোভ দেখানো হয়নি, কেন স্পেশাল অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো? আপনি যখন বলছেন যে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, অধিকার কি একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে? যদি সিস্টেমের বিরুদ্ধে হয় তাহলে দেখানো কেন? ডিএম এর বিরুদ্ধে কেন দেখায়নি? মহকুমা শাসকের বিরুদ্ধে কেন দেখায়নি? তারাও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। ঠিকই এই সিস্টেমটা নির্বাচন কমিশনেরও মাথায় রাখা উচিত ছিল। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কটা রাজ্যে এরকম ভাবে পর্যবেক্ষক একের পর এক পাঠানো হচ্ছে, সেখানে কি কোথাও কোনো
রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেই বিষয়টাও তো সাধারণ মানুষ বুঝতে পারছে। সমস্ত দিক মিলিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে কাজ করলে ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো বলে আমার মনে হয় না। তারা পুরো বিষয়টাকে ঘিরে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলেই এটা হচ্ছে। ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, শুভজিৎ রয়েছে, লিমা রয়েছে, একটু আগে লাইভ রিপোর্টিং করছিল শুভেন্দু। আমরা ছবি দেখিয়েছি, স্পেশাল অবজারভার সি মুরুগান যখন যাচ্ছেন এলাকায়, তখন এলাকার মহিলারা তারা রাস্তায় নেমে আসেন, 50 থেকে 60 জন, হাতে ঝাঁটা ছিল। তারা বলছেন আমরা গ্রামের প্রত্যেকে তৃণমূল করি, আগে আমাদের 100 দিনের টাকা দাও, তারপরে এসআইআর ওগুলো পরে হবে। আপনি গোটা বিষয়টা দেখছেন কিভাবে? একজন অবজারভার, তাকে রীতিমতন কাজে বাধা দেওয়া হচ্ছে। এসআইআর এর ব্যাপারে নির্বাচন কমিশনের নানা ত্রুটি আছে নিয়ে কোনো সন্দেহ নেই। কেন আসামে হচ্ছে না, তার উত্তর কি? কেন নাগরিকত্ব খোঁজা হচ্ছে, তার উত্তর কি? কিন্তু এতৎ সত্ত্বেও নির্ভুল ভোটার তালিকা যা চায়, তারা নির্বাচন কমিশন ভোটার তালিকার কাজ ঠিকমতো করুক, সেটাই চাইবে। যাদের তাতে ভয় আছে, যারা ভুতুরে ভোটারের কারবার করে, মৃত মানুষের নাম রেখে দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বাধা দেবে, নানানভাবে বাধা দেবে। এবং সেই কারণেই ফলতাতে না বোঝা কোনো কারণ নেই। একপক্ষীয় মনোভাবে চলতে গিয়ে এমন হয়েছে যে তৃণমূল যা চায় সেই কথাটা মহিলাদের রাস্তায় নামিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। 100 দিনের কাজের টাকা পাচ্ছি না একটা। আরে 100 দিনের কাজের টাকা পাচ্ছি না কেন, সেটা তো ডিএমকে জিজ্ঞেস করবে, সেটা তো সরকারকে জিজ্ঞেস করবে, সেটা তো নির্বাচন কমিশনের সাবজেক্ট না। সেটা তো অভিষেক বাবু তো দিল্লি গেছিলেন, অভিষেক বাবুকে জিজ্ঞেস করবে। অভিষেক বাবুদের অথবা ডিএমদের নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছে। আসলে যদি মৃত মানুষের নাম বাদ চলে যায়, যারা ভয় পাচ্ছে তারাই রাজনৈতিক মনোভাবে এই বিক্ষোভটা করছে। ধন্যবাদ। কাউকে ঘর ছাড়া হতে হবে না, কৃষ্ণনগরের সভা থেকে হুঙ্কার মমতার। ওরা বলছে রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? বিরোধীরা যেখানে আছে সেখানে এসআইআর করছে। কি মা বোনেরা বাড়িতে রান্নার জিনিসপত্র আছে তো, এই প্রশ্নটা করলেন এবং নাম কাটলে ধরবেন তো। মেয়েরা সামনে লড়াই করবে, পিছনে থাকবে ছেলেরা। দেখতে চাই মা বোনেদের শক্তি বড় নাকি বিজেপির শক্তি বড়। কৃষ্ণনগরের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগে ফলতার বক্তব্য শোনাচ্ছিলাম, যেখানে বলছে মা বোনেদেরকে বলা হচ্ছে যে আপনাদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। তার ঠিক আগের ঘটনাটা আমরা দেখালাম, যেখানে ফলতায় আমরা দেখতে পেলাম, যেখানে স্পেশাল অবজারভাররা পৌঁছতেই তৃণমূল যারা করেন তারা বলছেন তারা তৃণমূল করেন, এগিয়ে এলেন স্লোগান দিতে দিতে, ঝাঁটা হাতে স্লোগান দিচ্ছেন। কি বলবেন? দেখুন, যেখানে মুখ্যমন্ত্রী উগ্রপন্থার নেতৃত্ব দিচ্ছে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তার পুরো ক্ষমতা নিয়ে তৃণমূল লোকদেরকে ঘরোয়া অস্ত্র নিয়ে বেরিয়ে আক্রমণ করার কথা বলছেন আধিকারিকদের, সেই রাজ্যের যে সন্ত্রাসবাদী চরিত্রটা এইরকমই হবে সেটা পরিষ্কার আমরা ফলতায় দেখলাম। সেজন্য আমি মনে করি যে অবিলম্বে আদালতের উচিত এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার আদেশ দেওয়ার। কারণ এই মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী। আদালত সমুটো আদেশ দিক
একে অবিলম্বে গ্রেপ্তার করার, কারণ সন্ত্রাসবাদ ছড়ানোর যে প্রচেষ্টা একজন সরকারি সর্বোচ্চ পদে থেকে কখনো করতে পারে না। ধন্যবাদ আপনাকে। লিমা, গতকাল থেকে ধারাবাহিকভাবে যে খবরের দিকে নজর রাখছি আমরা, একটা করে খবর পাচ্ছি, খবর ব্রেক করছি আমরা। রহস্যজনক দুর্ঘটনার একদিন পর অভিযোগ দায়ের ৮ জনের বিরুদ্ধে নেজাট থানায় অভিযোগ দায়ের ভোলানাথ ঘোষের। আজকে সকাল পর্যন্ত তিনি অভিযোগ করেননি, আমরা খবর পেয়েছিলাম, কিন্তু এখন যে খবর পাচ্ছি বেলাগড়াতেই ৮ জনের বিরুদ্ধে নেজাট থানায় অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর দায়ের করেছে পুলিশ। সুজা আমাদের সঙ্গে রয়েছেন। সুজা, এই ৮ জন কারা জানতে চাইবো। এক, এফআইআর এর ধারাগুলো কি কি দেওয়া হয়েছে, এখনো কিছু জানা গেছে সূত্র মারফত কিছু? দেখো, অভিযোগ দায়ের করেছেন কিছু সময় আগে ভোলানাথ ঘোষ, এবং তাতে যেটা জানা যাচ্ছে যে ওই গাড়ির চালক, ওই লরির চালক আলেম, তার নামে অভিযোগ হয়েছে, তাকে মূল অভিযুক্ত হিসেবে দায়ের করা হয়েছে। তার পাশাপাশি এই যে ষড়যন্ত্র, তারা লিখিত অভিযোগে লিখেছেন যে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বা ষড়যন্ত্র করে এই ঘটনা হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের একেবারে শীর্ষে রাখা হয়েছে শাহজাহান শেখকে, তেমনটাই ভোলানাথ ঘোষের দাবি। এবং শাহজাহান শেখের পরিবারের সদস্যরাও আছে, তেমনটাই দাবি করা হয়েছে লিখিত অভিযোগপত্রে, তেমনটাই ভোলানাথ ঘোষ জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে এখন নেজাট থানার পুলিশ তারা এফআইআর করছে, এবং এফআইআর ক্ষেত্রে তাদের যে অভিযোগ রয়েছে, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, এই সবকটি ধারা রাখা হয় কিনা সেটাই এখন দেখার। ইতিমধ্যেই সেই আইনজীবীকে সঙ্গে নিয়ে ভোলানাথ ঘোষ তিনি থানায় গিয়েছিলেন, আউটপোস্টে গিয়েছিলেন বলা চলো, মূলত পুলিশ ফাঁড়িতে গিয়েছিলেন, সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং এই অভিযোগপত্রে ৮ জনের নাম রয়েছে তেমনটাই দাবি করা হচ্ছে। যেমনটা তোমায় বললাম যে লরির যে চালক আলেম মোল্লা, তার নাম মূল অভিযুক্ত হিসাবে রয়েছে, তার পাশাপাশি ষড়যন্ত্রকারী হিসাবে ৮ জনের নাম রয়েছে। বারবার একটা শব্দ আমরা দেখলাম আইনজীবী উল্লেখ করছেন যে অ্যাসোসিয়েটস। এই ষড়যন্ত্রের ক্ষেত্রে শাহজাহান শেখ এবং তার অ্যাসোসিয়েটস আর শাহজাহান শেখের পরিবারের সদস্যদের নামও রয়েছে। যদিও কার কার নাম রয়েছে স্পষ্টত এখনও পর্যন্ত ভোলানাথ ঘোষ বা তার আইনজীবী এখনও পর্যন্ত জানায়নি তাদের বক্তব্য, যেহেতু আইনি বিষয় তাই এখনই তারা নাম প্রকাশ করছেন না। এফআইআর হয়ে গেলে তার পরবর্তীতে তারা নামগুলিও এক এক করে জানাবেন, ফলে আর কিছু সময়ের মধ্যে নামগুলো জানা যাবে, এটা আশা করা যায়। এখন দেখার পুলিশ কোন কোন ধারা যুক্ত করছে এই ঘটনায়, তার কারণ গতকাল এই ঘটনার পর পুলিশ সুমোটো বা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেনি। পুলিশের বক্তব্য, এক্ষেত্রে পুলিশ কিন্তু কার্যত একটা বিতর্ককে এড়ানোর জন্য তারা সুমোটো মামলা রুজু করেনি। এর আগে আমরা দেখেছি সন্দেশখালী পর্বের সময় পুলিশের সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠতার অভিযোগ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সামনে আনা হয়েছিল। তাই এক্ষেত্রে অত্যন্ত সতর্ক করে পরিবারের অভিযোগ দায়ের করার অপেক্ষা করে পুলিশ। পরিবার অভিযোগ দায়ের করেছে, এবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তার মধ্যে শাহজাহানের ভয়ে কি এত দেরি করে অভিযোগ করবে? না না, এটা আমার ছেলে কালকে রাত্রে ফিরতে দেরি করেছে, কারণ ছোট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরতে দেরি করেছে, কারণ আমার সংসার আর কেউ নেই, ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আচ্ছা, একটা বিষয় বলুন, কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন? নাম বলা দরকার। আমি অনুরোধ, এইটা একটু জানবেন না, আমার অনুরোধ, আমি আপনাদের সঙ্গে আপনাদের সাথে আমার এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো কাজ করবে। মূল অভিযোগগুলো কি কি এবং কার দিকে অভিযোগ? মূল অভিযোগ দেখুন, গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শাহজাহান, শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ বা অ্যাসোসিয়েটদের নামে মামলাটা হয়েছে। মানে ওর ভাই আলমগীর সেও আছে? এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, সবেমাত্র এফআইআরটা হয়েছে, তবে মোর দ্যান 8 আমি তো বললাম, অ্যান্ড অ্যাসোসিয়েটস মানে শেখ শাহজাহানের অ্যাসোসিয়েটস। এক্ষেত্রে কি পরিকল্পনা জেলে বসে হয়েছে তেমনটা আপনার অভিযোগপত্রে লিখেছেন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। কি লিখেছেন? অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী, এটা কোনোভাবে কি এই ঘটনাটা, যেহেতু আপনারা খুনের ইঙ্গিত করছেন, খুনের অভিযোগ, একটা রেকি করা হয়েছে, একটা বেশ কয়েকদিন আগের পরিকল্পনা, সেরকম কিছু অভিযোগপত্রে আছে? দেখুন, অভিযোগপত্রে তো সব বলা সম্ভব হয় না, তদন্তে নিশ্চয়ই আসবে, তবে এটা পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ কি খুনের মামলা, মানে খুনের ধারা যোগ করছে এতে? পুলিশ ধারা কি দেবে সেটা জানি না, তবে আমাদের অভিযোগে খুনের অভিযোগটাই আছে। আর একটা বড় প্রশ্ন এই ঘটনার পর সামনে আসছে, জেলে বসেই পথের কাঁটার সাক্ষীকে সরানোর ছক ছিল শাহজাহানের। সাক্ষী ভোলা ঘোষে দুর্ঘটনার পরিকল্পিত হামলার তত্ত্ব আরো জোরালো হচ্ছে।
কেন জোরালো হচ্ছে, কেন মনে করা হচ্ছে যে শাহজাহান জেলে বসেই পুরোটা প্ল্যান করেছিল, এটারই উত্তর খোঁজার চেষ্টা করবো এই মুহূর্তে নিউজ রুম থেকে। সিজার মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, মাফ করবেন সিজার মন্ডল। সিজার, দেখো, গোটা ঘটনাটাকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঘটনা, যে ঘটনা ভোলানাথ ঘোষের গাড়ির দুর্ঘটনা হলো এবং সেই দুর্ঘটনার একদিন পরে মানে 24 ঘন্টা কাটতে না কাটতেই কোথাও কিন্তু খুব স্পষ্টভাবে বা জোরালো ভাবে উঠে আসছে এটা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যার ছক। তার কারণ হচ্ছে ফরেনসিক পরীক্ষায় দেখা যাচ্ছে যে ওই গাড়ি অর্থাৎ সেই লরির কোনো ধরনের মেকানিক্যাল বা যান্ত্রিক গোলযোগ ছিল না, স্টিয়ারিং লক হয়নি এবং যেভাবে ঘটনাক্রম যেটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখান থেকে সাধারণ দুর্ঘটনা বলে মনে করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটেছে কাকতালীয় ভাবে হলেও সত্যি যেখানে ঘটনা ঘটেছে তার 500 মিটারের মধ্যে কোনো ধরনের সিসি ক্যামেরা নেই, তাহলে কি খুব পরিকল্পনা মাফিক সাক্ষীকে ছড়ানোর ছক কষা হয়েছিল? তাহলে সেই ছক কে কষেছিল? শাহজাহান এখানে সব থেকে বড় এখানে বেনিফিশিয়ারি হতে পারে, কারণ তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিল ভোলানাথ ঘোষ এবং শাহজাহান এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে। সেখান থেকে এই ধরনের ছক করা একজন হার্ডেন ক্রিমিনালের পক্ষে কিন্তু খুব একটা কঠিন নয়। এর আগেও আমরা দেখেছি জেলে বসে একের পর এক ডাকাতির চক বিভিন্ন অপরাধীরা করেছে, খুনের চক করেছে, কারণ বেআইনি ভাবে সেখানে মোবাইল ব্যবহার করার সুযোগ থাকে, সপ্তাহে পরিবারের লোকজন দেখা করতে যায়, তাদের মধ্যে দিয়ে বার্তা পাঠিয়ে এই ধরনের ছক বা পরিকল্পনা তৈরি করা কিন্তু অসম্ভব নয় এবং সেটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সিজার। নেজাত কাণ্ডের পর একদিন পেরিয়ে গেছে, এখনো বেপাত্তা রয়েছে আলিম মোল্লা। সিসিটিভিতে নজর রয়েছে পুলিশের। আর ঠিক এই অবস্থায় TV9 বাংলার হাতে এসেছে দুর্ঘটনাস্থলের কাছের একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ। আপনাদেরকে সেই ফুটেজ আমরা দেখাচ্ছি। দেখা যাচ্ছে গতকাল সকাল 9:02 পেট্রোল পাম্প পার করে ভোলানাথ ঘোষের গাড়ি। ঠিক 1 মিনিট পরে অর্থাৎ 9:03 দ্রুত গতিতে পেট্রোল পাম্প পেরোয় একটি বাইক। সেই বাইকে 3 জনকে ঝাপসা দেখা যাচ্ছে। সেই বাইকের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি মার্ক করে। দেখুন, এই হচ্ছে সেই বাইক। এবার দুটো উইন্ডো করে দুটো ছবি দেখাই। প্রথমে ওই ভোলানাথ ঘোষের গাড়িটা যাচ্ছে, নীল গাড়িটা 9:02। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক 1 মিনিট পরে 9:03 একটি বাইক যাচ্ছে। তন্ময় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। তন্ময়, এই দুটো ছবি তো আমাদের কাছে, আশা করা যায় পুলিশের কাছেও এখনো পর্যন্ত এর থেকে বেশি ছবি রয়েছে, এর থেকে বেশি এভিডেন্স রয়েছে। যদি সত্যি সত্যি বাইকে করে পালিয়ে গিয়ে থাকে ওই ট্রাক চালক, তাহলে বাইকটা গেল কোন দিকে? কলকাতার দিকে আসছে কি নাকি সন্দেশখালীর অভিমুখে? দেখো, তিনটে জিনিস এই মুহূর্তে পুলিশ খুঁজছে। যেটা হচ্ছে গতকালকে যখন দুর্ঘটনা ঘটে তারপর যখন সমস্ত সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে তারপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই রাস্তায় কোথায় কোথায় সিসিটিভির ফুটেজ রয়েছে। TV9 বাংলার হাতে যে ফুটেজ রয়েছে সেই ফুটেজটা হচ্ছে স্থানীয় 400 মিটার দূরে সরবেরিয়ার ওখানে যে পেট্রোল পাম্প রয়েছে, ঘটনা যেখানে ঘটেছিল সেই পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজ তুমি দেখতে পাচ্ছ। সেখানে 9:02 যখন হয়েছে তখন নীল গাড়িটি পেরিয়ে যাচ্ছে, যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং যার ড্রাইভার এবং যে গাড়ির ভিতরে ভোলানাথ ঘোষ ছিল, ছোট ছেলে ছিল, তারা ছোট ছেলে মারা গেছেন এবং ভোলানাথ ঘোষ বেঁচে গেছেন। সেই গাড়িটি বেরিয়ে গেল, ঠিক তারপরে পরেই দেখো পেছন দিয়ে একটি কালো বাইক, সেটাও ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে যাচ্ছে। সেই কালো বাইকে যেটুকু জানা যাচ্ছে, যেটুকু মনে করা হচ্ছে ছবি থেকে, 3 জন সওয়ারি রয়েছে। এই কালো বাইকে করেই অ্যাক্সিডেন্টের পর সেখানকার চালক আলিম মোল্লা এই কালো বাইকে চেপে পালিয়ে গেছে, এমনটা প্রত্যক্ষদর্শীরা কালকে বলেছেন আমাদেরকে TV9 বাংলাকে। ফলে পুলিশের নজরে কিন্তু এখন এই সিসিটিভির ফুটেজ, এই 3 ব্যক্তিকে, এই কালো বাইকটা করে আলিম শেখ পালিয়ে গেছে কিনা, পালিয়ে গেলে কোন দিক দিয়ে পালিয়ে গেছে, পাশাপাশি এই রাস্তায় যেখানে যেখানে সিসিটিভির ফুটেজ রয়েছে সেই সিসিটিভির ফুটেজ কালেক্ট করছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, এবং সেই সিসিটিভির ফুটেজ দেখেই তদন্ত এগোবে যে কোন পথ দিয়ে কে এসেছিল, ট্রাকটি কোন দিক দিয়ে এসেছিল, গতি কেমন ছিল, ভোলানাথ ঘোষের যে গাড়িটি ঊর্ধ্বশ্বাসে যাচ্ছে সেই গাড়িটিকে এই যে বাইকটি ফলো করছে, সব মিলিয়ে বাইকের আরোহী কারা এবং বাইকটি অ্যাক্সিডেন্টের পর কোথায় দাঁড়িয়েছিল এবং কীভাবে কোন দিক দিয়ে পালালো, এই সিসিটিভির ফুটেজই কিন্তু এই গোটা ঘটনায় যেটা বলা হচ্ছে বারবার খুনের অভিযোগ উঠছে এবং পরিকল্পিত খুনের অভিযোগ উঠছে, তাহলে কিন্তু এখানেও পরিকল্পনার অঙ্গ পাওয়া যাচ্ছে যে ভোলানাথ ঘোষের গাড়িকে ফলো করছে একটি বাইক। ফলে এই সিসিটিভির ফুটেজ কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাতে যে সিসিটিভির ফুটেজ রয়েছে, যা আমরা TV9 বাংলা দর্শকদের দেখাচ্ছি, সেখানে এই গাড়ি এবং এই বাইক এই দুটোরই এই মুহূর্তে তদন্তের আওতায় এনেছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ সূত্রে তেমনই খবর। শুভজিৎ, ধন্যবাদ। তন্ময়, একদম ছিলেন গাড়িতে সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রকম দেখতে পাচ্ছি যখন মাথায় ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম 100
ভরসা রাখছেন? একদম 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 পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তারা সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কি হবে, আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। ন্যাচারের দিকে নজর রাখছে দুর্ঘটনায় নয়া তথ্য সামনে আসছে। স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা ঘাতক লরির, প্রাথমিক তদন্তে এমনই অনুমান ফরেনসিক দলের। এমনকি দুর্ঘটনাস্থলের 500 মিটারের মধ্যে নেই কোনো সিসি ক্যামেরা। তাহলে প্রশ্ন উঠছে, নজরদারির অভাবের সুযোগ নিয়ে কি টার্গেট করা হয়েছিল ভোলানাথদের? যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে। দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে, ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্কস দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়, যে কারণ নেই চালকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু বক্তব্য ফরেনসিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ যারা ফরেনসিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন, দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেনসিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা এতে ফরেনসিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেনসিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেনসিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিল, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই গাড়িটিকে, ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটা ফরেনসিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী। দেখুন, ঘটনার পর একটা গোটা দিন পেরিয়ে গেছে, এখনো অধরা এই আলিম। কোথায় আছে শাহজাহান ঘনিষ্ঠ এই লরি চালক আলিম মোল্লা? এলাকা ছেড়ে কি কোথাও গা ঢাকা দিয়েছে? দিয়ে থাকলে কোন দিকে, কোন রাস্তা দিয়ে গেছে? নাকি এলাকাতেই কারো ছত্রছায়া আছে, কেউ লুকিয়ে রেখেছে? আলিমকে কেন খুঁজে পাচ্ছে না পুলিশ 24 ঘন্টা পরেও? 2:40 এই মুহূর্তে সুপ্রিয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। গতকাল তুমি এলাকায় গেছিলে, এর আগে তন্ময় দেখাচ্ছিল যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ওই রাস্তার উপরে। এখনো পর্যন্ত পুলিশ তদন্তটা কিভাবে করছে, খোঁজার চেষ্টা কিভাবে করছে, চেষ্টা কি দেখাচ্ছ আদৌ? দেখো, ইতিমধ্যে যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বা গতকাল থেকেই তারা যেটা বলছিলেন যে নির্দিষ্ট অভিযোগ জমা পড়লে তার উপরে ভিত্তি করে কি মর্মে অভিযোগ জমা পড়ছে, কাদের কাদের নামে অভিযোগ জমা পড়ছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু হবে। এবং কিছু সময় আগেই, ঘণ্টাখানেক আগেই কিন্তু ভোলা ঘোষ এবং তার আইনজীবী তারা যেটা দাবি করেছেন যে শাহজাহান শেখ সহ মোট 8 জনের নামে অভিযোগ হয়েছে। ইতিমধ্যে সেই অভিযোগকে সামনে রেখে পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা বা রুজু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই বিষয়টা তুমি জানতে চাইছো বা যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, বা ভোলা ঘোষ তিনি যেটা বারবার দাবি করেছেন গতকাল ঘটনার পর থেকে, যে ঘাতক গাড়িতে চালকের আসনে তিনি আলিম মোল্লাকে দেখেছিলেন, এমনকি ঘটনার পর আলিম মোল্লা গাড়ি থেকে নেমে চলে গেছেন, সেটাও তিনি প্রত্যক্ষ করেছেন। কিন্তু তারপরেও কেন এই আলিম মোল্লাকে এখনো পর্যন্ত পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারলো না বা আলিম মোল্লার খোঁজ পেল না, সেটা নিয়েই কিন্তু একদিকে ভোলা ঘোষ বা তার পরিবার যেমন প্রশ্ন তুলছে, অন্যদিকে যে গাড়ির চালক, প্রাইভেট গাড়ির চালকের মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরাও কিন্তু প্রশ্ন তুলছে। তার কারণ আলিমের মৃত্যুতে এত অভিযোগ সামনে উঠে আসছে, ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ
পুলিশ সংগ্রহ করে সেগুলোকে খতিয়ে দেখা বা এক্সামিন করার কাজ করছে, তাহলে আলিম মোল্লার নাগাল কেন পাওয়া যাচ্ছে না? তাকে নাগাল পেলে, তাকে জিজ্ঞাসাবাদ করলে তার ফিজিক্যাল প্রেজেন্স ছিল কিনা, সশরীর তিনি উপস্থিত ছিল কিনা, সেটাই কিন্তু স্পষ্ট হবে। তাহলে আলিমকে পাওয়া যাচ্ছে না কেন? আলিম কোথায়? আর আলিম শাহজাহান ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি তার নাগাল পাওয়া যাচ্ছে না বা নাগাল পেতে চাইছে না পুলিশ? এটাই কিন্তু প্রশ্ন আকারে সামনে উঠে আসতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই আমরা দেখা যাক জানতে সুপ্রিয়, পারছি দেখো যে অভিযোগ আলিম দায়ের মোল্লার হয়েছে, ঘন্টা দেড়েক হলো, এরপরে পুলিশের তদন্তে কোনো গতি বাড়ে কিনা নজর থাকবে। পাশাপাশি আরেকটা বিষয় সুপ্রিয় জানতে চাইবো তোমার কাছ থেকে, আজকে তো ময়নাতদন্ত হওয়ার কথা ভোলাবাবু ছোট ছেলে এবং ওই গাড়ির চালকের, সে বিষয়ে কোনো আপডেট আছে? দেখো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি শুভজিৎ, আমি যেটা কিছু সময় আগেও ভোলানাথ ঘোষের পরিবারের সদস্য বা অন্যদিকে গাড়ির চালক যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আর কিছু সময় পরেই কিন্তু এই SSKM হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে এসে পৌঁছবেন। কিন্তু এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়নি। পরিবারের সদস্যরা এসে পৌঁছলেই ঘড়ির কাঁটায় 3টে বাজতে চললো, এখনো পর্যন্ত কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়নি। আর কিছু সময় পরেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পরিবারের সদস্যদের হাতে দেহ হস্তান্তর করা হবে এবং যাবতীয় প্রক্রিয়া মেনে, কারণ এই ময়নাতদন্ত করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রসেস থাকে, সেই প্রসেস যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে না। পরিবারের সদস্যরা এসে পৌঁছলেই সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে তারপরে কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। নজর থাকবে, নজর রাখো। কালো রঙের জ্যাকেট পরে লরি চালাচ্ছিল আলিম মোল্লাই, পুলিশের তদন্তে পুরোপুরি আস্থা আছে। ইতিমধ্যেই কথা হয়েছে থানার বড়বাবুর সঙ্গে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর মন্তব্য বরাত জোরে বেঁচে যাওয়া একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষের। একদম ছিলেন গাড়িতে, সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রঙের, দেখতে পাচ্ছি যখন মাথায় এরকম ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম একদম 100-র মধ্যে 100। তারপরে ভরসা রাখছেন? একদম একদম একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কি হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। দেখুন, আবারও বলছি, 24টা ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা ঘাতক লরির চালক আলিম মোল্লা। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ ভোলানাথের গাড়ির চালক, মানে যে চালকের মৃত্যু হয়েছে তার বাবা। ঘাতক চালক বা দুর্ঘটনাগ্রস্ত লরি সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। দুর্ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় আরো ধোঁয়াশা বেড়েছে। পুলিশের প্রতি আস্থার কথাও জানিয়েছেন ক্ষুব্ধ শাহানুর মোল্লার বাবা। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো সেই ঘাতক লরি চালক, তার মালিক, কিভাবে লরিটা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে গেল, কোথা থেকে গাড়িটা কতদিন বসেছিল, কোথা থেকে গাড়িটা ঘুরিয়েছে, এখনো পর্যন্ত কিছু আমরা জানতে ধোঁয়াশা। বাইকওয়ালারা আমাকে বলেছে তালতলা মোড়ের পর থেকে বাইকের গতি বাড়িয়েছে, আমাদেরকে সাইডও দেয়নি, এসেই গাড়িতে মেরে দেয় সজোরে, এবং যে জায়গাটা মেরেছে সে জায়গাটা সিসিটিভির আওতায় নয়, সেই জন্য তার জন্য ধোঁয়াশা আছে। গাড়ির মালিক, গাড়ির ড্রাইভারকে তদন্ত হোক, আমি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত চাই। বলেছেন এটা লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করেছি এবং আপনাদের মাধ্যমে গতকালকেও বলেছি, এখনও বলছি, আমার পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে, এখনও আস্থা আছে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের প্রতি কী করছে সেটা আমাদের বলে বোঝাতে পারবো না। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। দিনে দুপুরে ফের গঙ্গা থেকে দেদারে বালি চুরির অভিযোগ। বালি মাফিয়াদের দৌরাত্ম্য ব্যারাকপুরের ধোবিঘাটে, পুলিশের নাকের ডগায় বালি চুরির অভিযোগ। ছবিটা একবার দেখুন। তৃণমূলের মদতে বালি মাফিয়াদের বারবারান্ত, এমনই অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রক আর পোর্টাসকে চিঠি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। শাসক দলের ওপর ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমও। ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। আবার বালি মাফিয়াদের দৌরাত্ম্য ব্যারাকপুরে। সেই এইভাবে গঙ্গা থেকে মাটি টেনে, অর্থাৎ জল টেনে তার থেকে পলি বার করে এখানে রাখা হয় জমা, তারপর বালি এখানে ছেঁকে সেই বালি বিক্রি করা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায়। আর এই মাফিয়াদের পেছনে, বালি মাফিয়াদের পেছনে কার কোন সেই বড় হাত আছে, সেই হাতের খোঁজেই TV9। বালি মাফিয়াদের কে প্রশ্রয় দিচ্ছে? খোদ প্রশাসনের নাকের ডগায়। এই সারাউন্ডিংয়ের মধ্যেই রয়েছে পুলিশ কমিশনারের অফিস, রয়েছে মিলিটারি অর্থাৎ আর্মিদের
হেডকোয়ার্টার, তার যে ব্যারাকপুরের যে শাখা, তার অফিস, টোটালটাই রয়েছে এইখানে লাটবাগান পুলিশের। আর তার মধ্যে চলছে এই গঙ্গা থেকে, এই ধুবিঘাটের এই গঙ্গা থেকে বালি চুরির কাজ। কি করে সাহস পায় এই বালি মাফিয়ারা? লাখ লাখ কোটি কোটি টাকার কামাই চলছে। এরপরে কি প্রশাসনের হুঁশ মিলবে? ব্যারাকপুর ধোবিঘাট থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ক্যান্টনমেন্ট এলাকায় কোনো বাইরে গাড়ি ঢোকা উচিত না, সেখানে বালি গাড়ি বেরোবে। ব্যারাকপুর একটা হট জায়গা, যেখানে যে কোনো সময় এয়ারপোর্ট আছে, ডিফেন্সের আছে, আর্মি ওখানে বসবাস করে, এয়ারপোর্ট আছে, এয়ারফোর্সের এয়ারপোর্ট আছে, তারপরে পুলিশের একটা ট্রেনিং সেন্টার আছে। হোয়াট মিনস, কী হচ্ছে এটা? কি 100% নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। আমি সমস্ত জায়গা যে যে কনসার্নিং বডি, ডিফেন্স মিনিস্টার থেকে নিয়ে, হোম সেক্রেটারি থেকে নিয়ে, এখানে আপনার পুলিশ কমিশনার থেকে সবাইকে জানিয়েছি। মানে এরা তো সব কিছু চুরি করে, গঙ্গার বালিও চুরি করে, এবং সেই বালি চুরি হয়ে বালি তুলে বালি হচ্ছে গাড়ি করে বেরিয়ে যায়, এবং প্রশাসনের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনও ক্যান্টনমেন্ট বোর্ড দেখছে, প্রশাসন দেখছে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি দেখছে, SDO দেখছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছে, তৃণমূলের নেতারা বালি তুলছে। তৃণমূলের একটা বড় রোজগার গঙ্গা থেকে বালি তুলে সেই বালি বিক্রি করে দেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় রোজগার। পরিষ্কার কথা, এরা বালি মাফিয়া। এরা যেন তেন প্রকারের এরা বালি বিক্রি করবে, টাকা রোজগার করবে, কিন্তু ক্ষতি আমাদের হবে, নাগরিকদের হবে, গঙ্গায় ভাঙন হবে। আমরা উপরে চিঠি লিখব, আমরা জানাবো, এবং দৃষ্টান্তমূলক যাতে এদের শাস্তি হয়, সেই ব্যবস্থাটা যাতে করা হয়, সেইটা করতে হবে। অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেতের। কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের। শীর্ষ কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এবং আর্জি করে অনিকেতকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। অনিকেত মাহাতোর সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অনিকেত, সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো শুরুর দিন থেকে যে কথা বলেছিলাম যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে রাজ্য সরকার আমাদের পোস্টিংকে চেঞ্জ করেছেন। আমরা সেদিন প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকেও এই কথাই বলেছিলাম যে আপনি একটা লজিক দিন, আমরা মেনে নেব। কিন্তু তিনি তার জায়গা থেকে বলেছিলেন যে আমি যা খুশি তাই করতে পারি। আমরা বলেছিলাম যে এই স্বৈরাচারিতার জায়গা এভাবে রাখবেন না। সেই জায়গা থেকে আইনি লড়াইয়ের সাহায্য নেওয়া, এই লড়াই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এরপর সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে। পাশাপাশি যে কথাটা বলতে চাই, হয়তো এরপরেও সময়সীমা বেঁধে দিলেও হয়তো রাজ্য সরকার জয়েন করানোর দিক থেকে আবার গড়িমসি করতে পারে বলে আমি মনে করি। কারণ এই ধরনের ছোট্ট পোস্টিং এর মামলাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসবে, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালের সাহায্য নেবেন, এটা সত্যিই অনভিপ্রেত। তাহলে রাজ্য সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা এইভাবে খয়রাতির কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সংঘবদ্ধভাবে লড়াই, একটা সৎ স্বাভাবিক পথে রাজ্য প্রশাসন চলুক। আশা রাখবো তারা আমার পোস্টিং নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। আপনাকে অনেক ধন্যবাদ।